জীবনে না চাওয়া পাওয়াটা অনেক কম রাখবে। দেখবে ঈশ্বর ভগবান সৃষ্টিকর্তা অনেকটা দিয়েছে যা তুমি কল্পনা কোনোদিন করতেও পারো না। বিশ্বাস করে রাখো যে তুমি যদি ভাবো যে আমি 80% পাবো, 90% পাবো এইরকম টার্গেট নিয়ে পড়াশোনা করবো, তোমার কিন্তু এক্সপেকটেশন হার্ট হবে বস। তুমি ক্ষতি হবে, তোমার মনের মধ্যে কষ্ট হবে। কিন্তু তুমি যদি ভাবো আমি নিজের হার্ড ওয়ার্ক করবো, রেজাল্ট আমার হাতে নেই, আমি পরিশ্রম করে যাবো। পরিশ্রম আমার হাতে আছে। সাফল্য তোমার নিশ্চিত মিলবে। তবে আজকের যে ক্লাসটা বিজনেস স্টাডিজ এর ক্লাস, দেখো আমি যদি এটা চ্যালেঞ্জ নিই যে 5 দিনে আমরা 5টা চ্যাপ্টার বা 6 দিনে 6টা চ্যাপ্টার বিজনেস স্টাডিজে শেষ করে নেবো, তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে আমাদের লিখতে সুবিধা হবে, বানিয়েও লেখার ক্ষমতা থাকলে আমরা অনায়াসে বিজনেস স্টাডিজে পাস করে যাব। হ্যাঁ কি না? তাহলে আমরা প্রথম যে চ্যাপ্টারটা সবথেকে টাফেস্ট চ্যাপ্টার আমার মনে হয় স্টুডেন্টদের সবথেকে ডিফিকাল্ট হয় এই চ্যাপ্টারটাকে নিয়ে, যে ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেট নিয়ে সমস্যা সবারই হয়, কারণ শেয়ারস কি জিনিস বুঝতে পারি না দাদা, কি জিনিস ক্যাপিটাল মার্কেট, কি জিনিস মানি মার্কেট, সব মাথার উপর দিয়ে এরোপ্লেনের মতো উড়ে যায়। মাখন করার দায়িত্ব কার? আমার। দেখো এই চ্যানেলে শুধুমাত্র তারাই আসবে, তারাই দেখবে যারা টপার নয়, যারা চাই এই কিছুদিনের মধ্যে পাস করে ভালো নাম্বার তুলতে, মানে অ্যাভারেজ স্টুডেন্ট সারা বছর পড়তে পারেনি, তারা এই চ্যানেলের জন্য একদম পরিপূর্ণভাবে আসতে পারে। কিন্তু যারা টপার সবসময় পড়ায় সবসময়, তাদের জন্য এই চ্যানেল নয় বস। আমি আগের থেকে বলেছি যে সোনাকে গলিয়ে সোনা করার ক্ষমতা সবার থাকে, কিন্তু বস যারা রূপকে গলিয়ে সোনা তৈরি করার ক্ষমতা খুব কম জনেরই থাকে। আমি চ্যালেঞ্জটা নিয়েছি যে আমরা শেষ করবো বিজনেস স্টাডিজের চ্যাপ্টারটা, ঠিক আছে? এবার দেখো ফিনান্সিয়াল মার্কেটে প্রথম বলে দিই ফিনান্সিয়াল মার্কেটটা কি জিনিস। ফিনান্সিয়াল মার্কেট তোমাকে বুঝতে গেলে আর একটা জিনিস বুঝতে হবে যে আমরা হাউস হোল্ড আছি। হাউস হোল্ড মানে কারা দাদা? হাউস হোল্ড মানে এই নর্মাল ব্যক্তি, আমরা টাকা অর্থ কামাই, হ্যাঁ কি না? অর্থ কামিয়ে আমরা ডাইরেক্ট ডিপোজিট কোথায় করি? না ব্যাংকে ডিপোজিট করি, হ্যাঁ কি না? আমরা ব্যাংকে ডিপোজিট করি। এই ব্যাংক বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা বিভিন্ন কোম্পানিগুলোকে, বিভিন্ন কোম্পানিদেরকে টাকা দেয়, লোন দেয়, টাকা দেয়। তো এই কোম্পানিগুলোকে টাকা দেয়, এদের উন্নতি করে। এই আমাদের টাকা নিয়েই ব্যাংক কিন্তু খেলা করছে। কি খেলা করছে? টাকা নিয়ে আমাদের অন্য কোম্পানিগুলোকে দিচ্ছে, তাদেরকে ইনভেস্ট করছে, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট করছে। কিন্তু এটাই যদি আমরা ওদের সাহায্য ছাড়া, ওদের সাহায্য ছাড়া যদি আমরা ডাইরেক্ট আমরা কোম্পানির সঙ্গে ডিল করি, তাহলে কেমন হয়? তো আমরা যখন ডাইরেক্ট কোম্পানির সঙ্গে ডিল করব, টাকা তাদেরকে দেবো, আমাদের সেভিংসের টাকা, আমাদের সেভিংসের টাকা আমরা ফালতু ওয়েস্ট না করে ব্যাংকে না রেখে যদি এদেরকে দিই, তাহলে আমরা এদের কাছে রিটার্নটা বেশি পাবো। আমি যেই পরিমাণে ব্যাংকে টাকা রাখলে ধরো আমি 7% পাচ্ছিলাম, কিন্তু আমি কোনো কোম্পানিকে ডাইরেক্ট ডিপোজিট করলে সে আমাকে 14% রিটার্ন দেবে। হ্যাঁ, তুমি বলো কোনটা তোমার জন্য বেনিফিশিয়াল, কোনটা তোমার জন্য লাভের? আমি অবশ্যই এটা জানি যে তোমার জন্য লাভের কিন্তু হবে বস। কোনটা? না ডাইরেক্ট কোম্পানিতে ইনভেস্ট করলে। হাউস হোল্ডরা আগে ব্যাংকে জমা দেয়, কেন? ওটা সেফ অ্যান্ড সিকিউর টাকাটা। কিন্তু ব্যাংক তো ভাই কোম্পানিগুলোকে টাকা ইনভেস্ট করে না। তোমার ব্যাংকে ব্যালেন্স দেখাচ্ছে দেখো 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা তোমার ইলেকট্রনিক ওয়াইজে দেখাচ্ছে, তোমার অ্যাপে দেখাচ্ছে, গুগল পেতে দেখাচ্ছে, ফোন পেতে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কি তোমার জন্য একটা লোকাল করে 2 লাখ টাকা রেখে দিয়েছে? না, সেই 2 লাখ টাকা নিয়ে ওরা খেলছে। কি খেলছে? অন্য কোম্পানিতে ওরা ইনভেস্ট করে রেখেছে তোমার টাকাটা, তুমি যখন তুলতে যাবে তোমাকে বলবে ঠিক আছে তোমার 7% 6% সুদ নাও, তাও দেয় না, 2-3% সুদ নাও, সুদ নিয়ে তুমি চলে যাও। কিন্তু এই যে টাকাটা নিয়ে ওরা 2 লাখ টাকাটা নিয়ে ওরা 4 লাখ টাকা কামিয়ে তোমাকে 2,000 টাকা 3,000 টাকা দিচ্ছে। তো এটা কি করে করছে? না ফিনান্সিয়াল মার্কেট দ্বারা। এই মার্কেটটার নাম কি? এই যে ভায়া হয়ে যাচ্ছে, এই ভায়া হয়ে নামটা কি? এর নাম হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেট কার জন্য? Savers are investors by mobilizing fund between them. Financial market performs allocative function as it allocates or move funds available. এখানে বলে রাখবে যারা ফিনান্সিয়াল মার্কেটে টাকা ইনভেস্ট করে তারা হায়ার রেট অফ রিটার্ন পায়। দেখো লেখা আছে ফিনান্স দ্য মোস্ট স্কেয়ার রিসোর্সেস, ইট ইজ অ্যালোকেটেড টু দোজ ফার্ম উইচ হ্যাভ দ্য হাই প্রোডাক্টিভিটি ফর দ্য ইকোনমি। তাদের ক্ষমতা আছে, তাদের প্রোডাকশন করার ক্ষমতা আছে, কিন্তু তাদের আর্থিক সাহায্য নেই। তাহলে আমরা যারা টাকা জমাচ্ছি তারা যদি ওদের কোম্পানিতে ইনভেস্ট করি, তাহলে বস ওরাও লাভ করবে, আমরাও লাভ করবো, হ্যাঁ কি না? চলো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নেক্সট পেজটা। নেক্সট পেজে কি আছে? নেক্সট পেজে আমি দেখো এটা আমি বোঝাচ্ছিলাম, এই জিনিসই আমি বোঝানোর চেষ্টা করছিলাম, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। এইখানে এই যে হাউস হোল্ড সেভার্স, এটা এদেরকে বলা হচ্ছে হাউস হোল্ড সেভার্স। কি বলা হচ্ছে দাদা? হাউস হোল্ড সেভার্স। এইরা জমাচ্ছে টাকা পয়সা, জমিয়ে কি করছে দাদা? জমিয়ে এক অপশন ব্যাংকে টাকাটা জমা দিচ্ছে, ব্যাংক বিজনেসদেরকে টাকা দিচ্ছে, তাদের সঙ্গে খেলা করছে, তাদের কাছে হাই রেট অফ রিটার্ন নিয়ে ব্যাংক তোমাকে অল্প রেট অফ রিটার্ন দিচ্ছে। আর আরেকটা অপশন সেভার্সরা ফিনান্সিয়াল মার্কেটের থ্রু আমরা বিজনেস ফার্মে ইনভেস্ট করি, এবং বিজনেস ফার্ম তখন টাকা দেবে, তখন ফিনান্সিয়াল মার্কেটের থ্রু আমরা টাকা পাবো। তারা অল্প পরিমাণে ব্রোকার চার্জ নেবে, সেই চার্জটা হয়তো খুব নিম্নতম চার্জ হবে, কিন্তু তুমি ব্যাংকের থেকে অনেক বেশি টাকা আর্ন করতে পারবে। তাহলে এটা বুঝে গেলে তোমরা? চলো
আচ্ছা, ফিনান্সিয়াল মার্কেটে যদি বলা হয় ফাংশন কি, ফাংশন হচ্ছে মোবিলাইজিং অফ সেভিং এন্ড চ্যানেলাইজিং দেম ইনটু মোস্ট প্রোডাক্টিভ ইউজেস। দেখো, টাকা তুমি খাটের তলেও রাখতে পারো, টাকা তুমি ব্যাংকেও রাখতে পারো, টাকা তুমি গোল্ড কিনেও রাখতে পারো, টাকা তুমি শেয়ারস কিনেও রাখতে পারো। সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে গোল্ড বা শেয়ারস কিনে রাখা, কারণ এটা হাই রেট অফ রিটার্ন তোমাকে দেয়। তাহলে তুমি টাকাটা জমেই না রেখে ওটাকে মোবিলাইজ করলে, মোবিলাইজ মানে চলন করলে, চালালে, ঠিক আছে, টাকাটাকে তুমি ইউজ করলে, প্রপার ভাবে তুমি টাকাটাকে ইউজ করলে। আবার আছে ফ্যাসিলিটেড প্রাইস ডিসকভারি। প্রাইস অফ এনিথিং ডিপেন্ডস আপন দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই অফ ফ্যাক্টরস। ডিমান্ড অফ and supply of financial assets and securities in financial market helps in deciding prices of various financial security. এটা টোটালি ডিপেন্ড করছে ডিমান্ড কত শেয়ারসের বা তোমার মার্কেটের ডিমান্ড কত, তোমার কোনটার উপরে তুমি শেয়ারস কিনতে যাও। দেখো, টাকারও শেয়ারস হয়, গভর্নমেন্টেরও শেয়ারস হয়, আবার একটা প্রাইভেট কোম্পানিরও শেয়ারস হয়, স্টার্ট আপ কোম্পানিরও শেয়ারস হয়। তোমার ডিমান্ড বা মার্কেটের ডিমান্ড কার উপরে, তুমি সেই উপরে তুমি কিন্তু টাকা ইনভেস্ট করতে পারবে। প্রোভাইড লিকুইডিটি টু দ্য ফিনান্সিয়াল অ্যাসেট। তুমি এটাকে যে কোনো সময় ইজিলি বাই বা সোল্ড করতে পারবে। সিকিউরিটিজ বা শেয়ারসটাকে তুমি যে কোনো সময় সোল্ড বা পারচেস করতে পারবে। রিডিউস দ্য কস্ট অফ ট্রানজাকশন। দেখো, এখানে যেহেতু আমাদের ব্যাংক থাকছে না মিডল ম্যান হিসাবে, ইনভেস্টাররা ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কি করতে পারছে, একটা হিউজ অফ রেট অফ রিটার্ন পাচ্ছে। সেই জন্য ওটাকে বলা হচ্ছে রিডিউস দ্য কস্ট অফ ট্রানজাকশন, মানে মাঝখানে মিডল ম্যানের যে কস্টটা সেটা আর লাগছে না, ডাইরেক্ট আমরা টাকা ইনভেস্ট করতে পারি। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ফিনান্সিয়াল মার্কেট কত ধরনের হয়, তোমরা উত্তর দেবে দু রকমের, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, একটা হচ্ছে মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেট কি আর মানি মার্কেট কি, এইগুলো আমি বলবো। ক্যাপিটাল মার্কেট হচ্ছে লং টার্মের জন্য যখন কোনো শেয়ারসে ইনভেস্ট করা হয় তখন সেটাকে বলা হয় ক্যাপিটাল মার্কেট। আর মানি মার্কেট মানে উইদিন 12 মান্থের মধ্যে যে শেয়ারসগুলো আমরা ইনভেস্ট করি সেটাকে বলা হচ্ছে মানি মার্কেট। মানি মার্কেটের মধ্যে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট বলা হয়। যদি বলা হয় তোমাদের মানি মার্কেটের স্টেট সাম ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি দেবে, কল মানি, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট, এগুলো হচ্ছে তার এক্সাম্পল। মানি মার্কেটের এক্সাম্পল বা ইনস্ট্রুমেন্ট যদি তোমাকে প্রশ্ন করে তাহলে এইগুলো হচ্ছে তাদের হচ্ছে ব্যাপার। তো তাহলে কি বললাম, মানি মার্কেটটা কতদিনের জন্য না 12 মান্থের জন্য মানি মার্কেট। আর ক্যাপিটাল মার্কেটটা কত দিনের জন্য স্যার, মোর দ্যান 12 মান্থ। যখন মোর দ্যান 12 মান্থের জন্য আমরা কোনো শেয়ারসে ইনভেস্ট করব, দ্যাট ইজ কনসিডার অ্যাজ এ ক্যাপিটাল মার্কেট। দেখো, কল মানিটা হচ্ছে যখন ব্যাংকের কোনো অন্য ব্যাংকের প্রয়োজন পড়ে। ধরো আমি বললাম আমাদের এসবিআই কাদেরকে টাকা দিচ্ছে, অ্যাক্সিস ব্যাংকে টাকা দিচ্ছে, তখন ব্যাংকিং টু ব্যাংকিং ট্রানজাকশন যেগুলো হয় তাহলে আমাদের ওটাকে বলা হচ্ছে কি, ব্যাংকিং টু ব্যাংকিং ট্রানজাকশন যেগুলো শেয়ারসে হয় সেগুলোকে বলা হচ্ছে কল মানি। ট্রেজারি বিল কত দিনের হয়, ট্রেজারি বিল মনে রাখবে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে আরবিআই থ্রুতে 14 দিনের জন্য, আমাদের করে হচ্ছে 182 ডেজের জন্য, 91 ডেজের জন্য, ঠিক আছে। তো এই সব জিনিস যখন আমাদের শর্ট টার্মের জন্য আরবিআই ইস্যু করে তখন সেটাকে বলা হয় ট্রেজারি বিল। কার পারমিশন নিয়ে, সেন্ট্রাল ব্যাংকের পারমিশন নিয়ে যখন ওটাকে ইস্যু করা হয়, কত দিনের জন্য, 14 ডেজ, 182 ডেজ, 365 ডেজ। কমার্শিয়াল বিল, কমার্শিয়াল বিল কোনগুলোকে বলা হয়, কমার্শিয়াল বিল বলা হয় যখন কোম্পানির কোনো টাকা প্রয়োজন পড়ে। তাহলে যখন সরকার মানে শেয়ার যখন ইস্যু করা হয় তখন কোম্পানির যখন কোনো টাকা নিড পড়ে, কোম্পানি যখন টাকা কোনো 1 বছরের জন্য প্রয়োজন পড়ে, তখন কোম্পানি টু কোম্পানি যদি বলা হয় তাহলে কমার্শিয়াল বিল বলা হয়। কোম্পানি টু কোম্পানি, মনে রাখবে, কোম্পানি টু কোম্পানি। আচ্ছা, এরপরে আসছি আমরা কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপারটা কোনটাকে বলা হয় দাদা, কমার্শিয়াল পেপার, সরি আমরা একটা জিনিস ভুল বললাম, এই জায়গাটা মনে রাখবে। এটা হবে তোমার এই কমার্শিয়াল বিলটা হবে বিলস অফ এক্সচেঞ্জ। তোমরা 11 এর বিলস অফ এক্সচেঞ্জ করেছিলে, ভালো করে মনে আছো, বিলস অফ এক্সচেঞ্জ এর থ্রুতে, মানে একজন টাকা পায়, আরেকজন টাকা দেবে, 3 মাস পর টাকা দেবে, 4 মাস পর টাকা দেবে, ম্যাচুরিটির সময় টাকা দেবে, কমার্শিয়াল বিল এটাকে বলা হয়। কমার্শিয়াল পেপার কোনটাকে বলা হয় দাদা, কমার্শিয়াল পেপার বলা হয় কোম্পানি টু কোম্পানি ট্রানজাকশনকে, কোম্পানি টু কোম্পানি ট্রানজাকশনকে বলা হয় বিল কমার্শিয়াল পেপার। আর সার্টিফিকেট অফ ডিপোজিট কাকে বলা হয়, যখন কোনো কমার্শিয়াল ব্যাংক কোনো ইন্ডিভিজুয়াল পার্সনকে শেয়ারস দেয় তখন সেটাকে বলা হয় সার্টিফিকেট অফ ডিপোজিট। যখন কোনো কমার্শিয়াল ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মুথুট ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স বা আমাদের জন্য অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, যখন কোনো আম আদমি নর্মাল মানুষকে যখন বিক্রি করে তখন সেটাকে বলা হয় সার্টিফিকেট অফ ডিপোজিট, ঠিক আছে। এই জায়গায় শর্ট টার্মের জন্য। এবার আমরা পড়বো ক্যাপিটাল মার্কেট, লং টার্মের জন্য। ক্যাপিটাল মার্কেটের মধ্যে দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এবার তোমার প্রশ্ন করবে যে শেয়ার মার্কেট কোনটাকে বলা হয়, শেয়ার মার্কেট বলা হয় এই যে সেকেন্ডারি মার্কেটটাকে বলা হয় শেয়ার মার্কেট। কি বলা হয়, শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ, কথা বোঝা গেল। এটাকে বলা হয় শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ। আর দু টাইপের হয় ক্যাপিটাল মার্কেটের ফর্মেশন, দুটো টাইপের হয়, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। চলো এবার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এবারে দেখো আমরা পড়বো মানি মার্কেট কি। মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট আমি এখনই বললাম, তুমি মানি মার্কেট যেগুলো
1 বছরের নিচে যেগুলো শেয়ারস গুলো কেনা বা বিক্রি হয় সেগুলোকে বলা হয় মানি মার্কেট। মানি মার্কেট ইজ আ সোর্সেস অফ ফিনান্স ফর ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে ডেইলি যে নিডস গুলো বা 1 বছরের যে নিডস গুলো সেগুলো পরিপূর্ণ করে, সেটা হচ্ছে আমাদের মানি মার্কেট। এটার মানি মার্কেটের কোনো মনে রাখবে আরেকটা জিনিস, যে কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন নেই। যেরকম ক্যাপিটাল মার্কেটের জিওগ্রাফিক্যাল লোকেশন নেই, তুমি গিয়ে পরে কথা বলতে পারবে, গিয়ে পরে তোমার প্রবলেমটা কনফিউশনটা তোমরা ক্লিয়ার করতে পারবে। বাট মানি মার্কেটে কি সবকিছু হয় ডিল অনলাইনে হয় বা মেলের থ্রুতে হয়, তাই এর কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন নেই যেখানে তুমি ঝগড়া করতে পারবে। ক্যাপিটাল মার্কেট, দাদা ক্যাপিটাল মার্কেটটাকে আমি এখনই বললাম লং টার্ম শেয়ারস এর জন্য যখন কোনো টাকা ইনভেস্ট করা হয়, ইজ এ মার্কেট মিডিয়াম লং টার্ম আর মিডিয়াম টার্ম ফার্মস। ইট ইনক্লুডস অল দ্য অর্গানাইজেশন ইনস্টিটিউশন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট দ্যাট প্রোভাইড লং টার্ম অ্যান্ড মিড টার্ম funds. The common instrument used in capital market আর শেয়ারস, ডিবেঞ্চার্স, বন্ড, মিউচুয়াল ফান্ডস, পাবলিক ডিপোজিট এক্সেট্রা। তাহলে বুঝতে পারলে আমি কি বললাম, ক্যাপিটাল মার্কেটের আন্ডারে সেকেন্ডারি মার্কেটটা তো শেয়ারস পড়ে। তাছাড়া ক্যাপিটাল মার্কেটের মধ্যে কি কি পড়ে, শেয়ারস, ডিবেঞ্চার্স, বন্ডস ইত্যাদি, এগুলো মিউচুয়াল ফান্ডস, পাবলিক ডিপোজিট এগুলো সব পড়ে আমাদের, মনে রাখবে। তাহলে এটা কি মিড টার্ম এন্ড লং টার্ম ফান্ডস, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশন হয়। এখানে গিয়ে পর আমরা কিন্তু কথা বলতে পারবো যে আমার শেয়ারস এর এরকম এরকম ব্যাপার কি হয়েছে বলুন, জিওগ্রাফিক্যাল লোকেশন আমার থাকবে, উইল বি দেয়ার। ওকে, চলো এবার আমরা নেক্সট যাবো। তাহলে মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটের মধ্যে যদি তোমাকে বলা হয় পার্থক্য বলো, তাহলে মানি মার্কেটের পার্থক্য কি? ইট ইজ এ পার্ট অফ ফিনান্সিয়াল মার্কেট ওয়্যার লেন্ডিং এন্ড বরোইং টেক প্লেস ফর শর্ট টার্ম আপ টু 1 ইয়ার। আর এটা মিড টার্ম এন্ড লং টার্ম। মানি মার্কেটের কিছু ইনস্ট্রুমেন্টের নাম বলবে, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, কল মানি। ক্যাপিটাল মার্কেটের ডিবেঞ্চার, শেয়ারস, প্রেফারেন্সেস, এগুলো ম্যাচুরিটি একটা 1 বছরের নিচে আর একটা লং টার্মের জন্য। আচ্ছা, শেয়ার মার্কেট, সিন্স দ্য মার্কেট ইজ লিকুইড অ্যান্ড দ্য ম্যাচুরিটি ইজ লেস দ্যান 1 ইয়ার, দ্য রিস্ক ইজ ইনভলভড লো। মানি মার্কেটে যেহেতু রিস্কটা লো, কেন 1 বছরের জন্য টাকাটা তুমি ইনভেস্ট করছো, তাহলে রিস্ক লো। যেখানে লং টার্মের জন্য ইনভেস্ট করছো সেখানে টাকাটাও রিস্ক আছে বস, রিস্ক হ্যাঁ রিস্ক হ্যাঁ। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, দেখো রিস্ক আছে, রিস্ক নেই তাহলে লো রিটার্ন, রিস্ক আছে তাই হাই রিটার্ন পাবে, অবশ্যই এটাই পাবে, তাই না? চলো এরপরে দেখে নেবো আমরা যে ক্যাপিটাল মার্কেটে যে ফিচার্স গুলো, সেই ফিচার্স গুলো দেখে নেবো। ডিলিং ইন সিকিউরিটিজ, আমরা প্রথমেই বললাম যে সিকিউরিটির সঙ্গে ডিল করে, মানে শেয়ারস এর সঙ্গে ডিল করা হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইনভেস্টার সেখানে থাকে, সেখানে ইনভেস্ট করা হয়। ডিফারেন্ট টাইপস অফ ইনভেস্টার সেখানে ইনভেস্ট করে, তো যেখানে ওরা প্রাইমারিতে ইনভেস্ট করতে পারে, সেকেন্ডারিতে ইনভেস্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো ইন্টারমিডিয়ারিজ। ইন্টারমিডিয়ারিজ মানে কারা দাদা, এখানে কথাটা বুঝবে। ইন্টারমিডিয়ারিজ মানে তাদের থ্রুতে আমরা শেয়ারসটা কিনছি। কাদের কাদের থ্রুতে আমরা শেয়ার কিনতে পারি? সাচ এজ ইস্যু ম্যানেজার্স, আন্ডাররাইটার্স, ব্যাংকার্স, মিউচুয়াল ফান্ড, স্টক ব্রোকার্স, এইগুলোর দ্বারা আমরা শেয়ারসটাকে কিনতে পারি বা ওটাকে পরিচালনা করতে পারি। ফ্লো অফ ক্যাপিটাল, capital market facilitates flow of capital from the investor to the borrowing, provides a forum transaction, those who demand capital and those who supply capital। যারা ডিমান্ড কে সে নেবে আর যারা সাপ্লাই কে সে দেবে। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কি কি এখনই বললাম, দেখো ইকুইটি শেয়ারস, প্রেফারেন্স শেয়ারস, ডিবেঞ্চার্স, বন্ড অ্যাজ এ ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল মার্কেট। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। চলো এবারে দেখে নিই, আমরা বললাম না আমরা দুটো টাইপের জিনিস পড়বো, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। দেখো আজকে চেষ্টা করবো সবটা করে নেওয়া, প্রাইমারি আর সেকেন্ডারি। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে আমরা জিনিসপত্রগুলো দেখে নিই। প্রাইমারি মানে এটা কি? প্রাইমারি মানে হচ্ছে শুরুয়াত, শুরু মানে নিউ ইস্যু অফ শেয়ার, যে কোম্পানির নতুন আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার শেয়ার বাজারে বিক্রি হবে, তার মানে সেই কোম্পানি এটা যে ব্র্যান্ডেড কোম্পানি, এরকম ফিজিক্স ওয়ালা আইপিও নিজে লঞ্চ করেছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে প্রাইমারি মার্কেট মানে নিউ ইস্যু মার্কেট, মানে একদম ফ্রেশ শেয়ার, ফ্রেশ একদম দারুণ, মানে চকাচক ধকাধক, মানে একদম মাখন জিনিস, ঠিক আছে। প্রাইমারি মার্কেট অলসো নোন অ্যাজ নিউ ইস্যু মার্কেট, it deals with a new securities being issued for the first time. Common securities of primary market are shares and debentures, ঠিক আছে। আর সেকেন্ডারি মার্কেটটা কি? The secondary market is a market for the sale or purchase of previously issued of second hand securities, মানে আমি শেয়ারটা নিয়েছি আর দেখলাম দামটা বেড়ে গেছে বা বিক্রি করার সময় চলে এসেছে, আমি আবার বিক্রি করলাম শেয়ারটা, ওটা বলছে প্রাইমারি মার্কেট। তাহলে প্রাইমারি মার্কেটকেই আমাদের কি বলা হয়? স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেট। কথা বোঝা যাচ্ছে? It helps the existing investor to disinvest capital market and fresh investor to enter the market. যারা পুরনো শেয়ারস কেনা বেচা করতে পারে। সেকেন্ডারি মার্কেটের সিকিউরিটিজ আর ডিরেক্টলি ইস্যুড বাই দ্য কোম্পানি টু দ্য ইনভেস্টার। কোম্পানি ইস্যু করে কাদেরকে? ইনভেস্ট করে ইনভেস্টারদেরকে। The securities are sold by existing investor to other investor, সেই ইনভেস্টাররাই আবার অন্য ইনভেস্টরকে ওই শেয়ারটা বিক্রি করতে পারে। ধর আমি একটা কোম্পানি, আমার বন্ধু আমার শেয়ারস নিয়েছে, বন্ধুটা আমার কোম্পানির শেয়ারস নিয়েছে, ওই বন্ধুটা আবার অন্য কাউকে শেয়ারসটা বিক্রি করেছে, করতে পারে, কার ইচ্ছা। যেরকম পুরোনো গাড়ি কেনা বেচা, যেরকম শেয়ারসও কেনা বেচা হতে পারে। এবারে আমরা যেটা দেখবো স্টক এক্সচেঞ্জ। তাহলে স্টক এক্সচেঞ্জটা কি? স্টক এক্সচেঞ্জটা হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা অর বডি অফ ইন্ডিভিজুয়াল যেটা ইনকর্পোরেটেড
or not established for the purpose মানে ওটা রেজিস্টার হতেও পারে, আবার রেজিস্টার মানে পার্সিং রেজিস্টারও হতে পারে, মানে ওটা পরিপূর্ণ হতে পারে আবার অসম্পূর্ণ মানে হয়েছে, একটু একটু জাস্ট বাকি আছে, যেই কোম্পানিগুলো এখনো পুরোপুরি রেজিস্ট্রেশন হয়নি তারাও কিন্তু এখানে কি করতে পারবে, অ্যাসিস্ট করতে পারবে, রেগুলেট করতে পারবে এবং কন্ট্রোল করতে পারবে বিজনেসের বাইং অ্যান্ড সেলিং অফ ডিলিং ইন সিকিউরিটিজ। তারা কি করতে পারবে, সিকিউরিটিজ কেনা বেচা এবং রুলস রেগুলেশন, রুলস বলতে রেগুলেট করতে পারবে বা কন্ট্রোল করতে পারবে কি সিকিউরিটিজটা। এ স্টক এক্সচেঞ্জ ইজ অ্যান ইনস্টিটিউশন হুইচ প্রোভাইডস এ প্ল্যাটফর্ম ফর বাইং অ্যান্ড সেলিং অফ এক্সিস্টিং সিকিউরিটিজ। তার মানে ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা পুরোনো শেয়ার বা কিনতেও পারি বিক্রিও করতে পারি, বা নতুন শেয়ার কিনতেও পারি বা বিক্রিও করতে পারি। স্টক এক্সচেঞ্জটা কার আন্ডারে পড়ছে, মনে রাখবে ক্যাপিটাল মার্কেটের সেকেন্ডারি মার্কেট যেটা আছে, প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেটের আন্ডারে স্টক এক্সচেঞ্জটা পড়ছে। তাহলে এবার আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকের মধ্যে স্টক এক্সচেঞ্জ যদি বলা হয় ফাংশন কি, তাহলে ফাংশনটা দেখে নাও। ফাংশনের প্রথমে পড়বে আমাদের কি না, প্রথমে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে প্রোভাইডিং লিকুইডিটি এন্ড মার্কেটেবিলিটি। লিকুইডিটি মানে যে কোনো সময় আমি টাকাটা ক্যাশে কনভার্ট করতে পারি, বা মার্কেট করে যে কোনো সময় আমি শেয়ারটা বিক্রি করতে পারি বাজারে। আমি যে কোনো সময় এটাকে কনভার্ট করতে পারি কিসে, ক্যাশে, মানে আমি বিক্রি করে এটাকে ক্যাশে কনভার্ট করে নিতে পারি, বা যখন খুশি আবার এটা শেয়ারটাকে আমি বিক্রিও করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখবো সেফটি অফ ট্রানজাকশন, প্রাইসিং অফ সিকিউরিটিজ। প্রাইস ডিসাইড হয় বস ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে। প্রাইস অফ সিকিউরিটি অন দ্য স্টক এক্সচেঞ্জ আর ডিটারমাইন্ড বাই দ্য ফোর্স অফ সাপ্লাই এন্ড ডিমান্ড। ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে প্রাইস ডিপেন্ড করছে, which helps in the transparent and fair valuation of assets। যে কোনো অ্যাসেটস এরই আমরা ফেয়ার ভ্যালু কি করে পাবো, ডিমান্ড বা সাপ্লাই এর থ্রুতে। সেফটি অফ ট্রানজাকশন, প্রত্যেকটা ফিনান্সিয়াল মার্কেট বা প্রত্যেকটা ইনভেস্টর যেন তাদের সেফটি যেন মানে ব্যাকডেট না হয়ে যায়, সেই দায়িত্ব কিন্তু স্টক এক্সচেঞ্জের রেগুলেশনের মধ্যে পড়ছে। স্টক এক্সচেঞ্জ অর্গানাইজ রেগুলেটেড মার্কেট with their own rules and regulations which ensures fair trading practices, protect investors and builds public কনফিডেন্স ইন দ্য মার্কেট। দেখো, মানুষের বিশ্বাস না হলে টাকা কিন্তু ইনভেস্ট করবে না। এটাও কাছে লক্ষ্মী চিট ফান্ড 21 দিনের পেশা ডাবল, এটা কিন্তু মানুষ ইনভেস্ট করে না যতক্ষণ না মানুষ সেফটি অ্যান্ড সিকিউরিটি দেখে। সেফটি অ্যান্ড সিকিউরিটি শেয়ারসে কে দেখে, কে তার মাথা। যদি মাথা জিজ্ঞেস করো যে এইটার দায়িত্ব কে নিয়ে রেখেছে যাতে ফ্রড না হয়, তাহলে তার নাম হচ্ছে সেবি। সেবির ফুল ফর্ম কি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা আমি পড়াবো, পড়ার আগে আমি বলে দিলাম তোমাদেরকে যে এ দাবা সবকিছু পরিচালনা করে। ফ্যাসিলিটেটিং ক্যাপিটাল ফরমেশন। দেখো, আমরা যখন শেয়ারস কিনি তার মানে ওই যে শেয়ারসটা কিনে রেখেছি ওই কোম্পানির, কিন্তু তাহলে আমরা ক্যাপিটাল দিচ্ছি, টাকা দিচ্ছি তাদেরকে, তারা কিন্তু ব্যবসা বড় করে করতে পারছে, তাদের ক্যাপিটাল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার আসছে ইন্ডিকেটিং ইকোনমিক হেলথ। যেখানে বলেছে যেই কান্ট্রিতে যত শেয়ার মার্কেটের ইনভলভ হবে মানুষজন, তাহলে সেই কোম্পানি বা সেই কান্ট্রি আমাদের ডেভেলপ হবে, প্লাস কোম্পানিও ডেভেলপ হবে। লাস্ট, অ্যাসিস্টিং অ্যান্ড রেগুলেটিং অন কন্ট্রোলিং দ্য বিজনেস। আমি এখনই বললাম যে শেয়ার মার্কেটের প্রপার ডেফিনেশন, তারা অ্যাসিস্ট করে, রেগুলেট করে এবং কি করে কন্ট্রোলিং করে বিজনেসটাকে, সিকিউরিটিজ গুলো, বিজনেসে সিকিউরিটিজ গুলো বা শেয়ারস গুলো ওরা কন্ট্রোল করে বা দেখভাল করে। এবার আমরা দেখে নেবো প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটের মধ্যে ডিফারেন্সটা কি। অফার সিকিউরিটি ফর দ্য ফার্স্ট টাইম, আর এটা অলরেডি ইস্যুড করা থাকে। নিউ ইস্যু মার্কেট, আফটার মার্কেট আর শেয়ার মার্কেট মানে সেকেন্ড টাইম ইস্যু। আইপিও বা এসপিও করতে পারে, আর এটা শেয়ার ওয়ারেন্টস ডেরিভেটিভস এগুলো করতে পারে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অফ সেলিং এটা ওয়ান টাইম, অ্যাজ মেনি অ্যাজ পসিবল। তুমি যতবার বিক্রি করবে ততবার বিক্রি হবে। তো এটা কি, প্রাইমারি মার্কেটে কোম্পানি করে, আর ইনভেস্টাররা কিন্তু শেয়ারগুলো বিক্রি করতে। কোম্পানি প্রথম শেয়ার বিক্রি করতে পারে প্রাইমারি মার্কেটে, আর সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টাররাও বিক্রি করতে পারে, মানে ইনভেস্টার টু ইনভেস্টার কন্টিনিউ চলতে থাকবে। হ্যাঁ, তাহলে ইন্টারমিডিয়েট মানে কার দ্বারা করবো, এর হচ্ছে আন্ডাররাইটার্স, এর হচ্ছে ব্রোকার। তো এর হচ্ছে ডিফারেন্সটা, তোমরা ডিফারেন্সের 6-7টা পয়েন্ট মুখস্থ করে নিও বা লিখে নিও, তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা যদি তোমরা পিডিএফ চাও তুমি আমাকে কমেন্টে বলো যে দাদা পিডিএফ, আমি তোমাকে পিডিএফটা পাঠিয়ে দেবো। এবার যদি বলা যায় স্টক মার্কেট এক্সচেঞ্জটা কিভাবে প্রসিডিওর, বা আমরা ট্রেডিং শব্দটা শুনে থাকি, ট্রেডিং কি করে হয়, আমাদের বারবার করে এটা মেসেজ দেয়। দেখবে আমাদের বারবার করে এটা মেসেজ দেয়, ওপেন ইউর ডিম্যাট অ্যাকাউন্ট। এই ডিম্যাট অ্যাকাউন্টটা কি, বা স্টক এক্সচেঞ্জ করার জন্য কি কি ট্রেডিং ব্যাপারটা কি, সেই জিনিসটা পুরো বিস্তার দেখো, তোমাকে বোঝাবো। প্রথমত তোমাকে যে ট্রেডিং প্রসেস করতে গেলে তোমাকে 5টা ধাপ দিয়ে এগোতে হবে। 5টা ধাপ কি, সিলেকশন অফ ব্রোকার। ব্রোকার কতটা হলো, যে যার মাধ্যমে তুমি শেয়ারটা কিনছো, মানে যে তোমাকে পথ নির্দেশক করছে, বা আমরা যদি বাংলা খারাপ ভাষায় বলি তাহলে যাদেরকে বলা হয় দালাল। মানে দালালরা কি করে, ব্রোকার মানে দালালরা প্রথমে তোমাকে হেল্প করবে, এটা হচ্ছে অফিসিয়াল দালাল, মানে ফালতু নয়। এরা সেবির কাছে পারমিশন নেওয়া দালাল। সিলেকশন অফ এ ব্রোকার, প্রথম হচ্ছে ব্রোকার সিলেক্ট করা। 2 নম্বর হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট করা, আমি ডিম্যাট অ্যাকাউন্টটাও আসছি। প্লেসিং অ্যান অর্ডার, এক্সিকিউটিং দ্য অর্ডার, আর 5 নম্বর হচ্ছে সেটেলমেন্ট। এটা পুরো বিস্তার তোমাকে আমি ভালো করে বোঝাবো। ট্রেডিং প্রসিডিওর অফ এ স্টক এক্সচেঞ্জ টেল অ্যাবাউট দ্য সিকোয়েন্স অফ স্টেপ, সেই স্টেপটাই তোমাকে আমি বোঝাবো। তাহলে আগে আমি বললাম সিলেকশন অফ ব্রোকার। দেখো, যে কোনো ব্রোকারের
বা যে কোনো ব্রোকারের সেবি থেকে রেজিস্ট্রেশন করা খুব প্রয়োজন, তাহলে সেই ব্রোকার হবে। আনখাই যদি তোমাকে কেউ বলে যে তুমি ইনভেস্ট করো, আমি তোমার ব্রোকার, তুমি মানবে না, তার সেবি রেজিস্ট্রেশনটা দেখবে, তার লাইসেন্সটা দেখবে। আচ্ছা, ইনভেস্টারদের প্রথমত ইনভেস্ট করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে? প্যান কার্ড লাগবে, ডেট অফ বার্থ লাগবে, প্যান কার্ড, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন আর অকুপেশন, ব্যাংক ডিটেলস, ডিপোজিটরি অ্যাকাউন্ট। ডিপোজিটরি অ্যাকাউন্ট এইটা কি অ্যাকাউন্ট? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর ক্লায়েন্ট রেজিস্ট্রেশন। ডিপোজিটরি অ্যাকাউন্ট কি? দেখো, প্রত্যেকটা মানুষেরই যেমন একটা করে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকে গিয়ে আমরা টাকা জমা করি, যেরকমই ফিনান্সিয়াল মার্কেটের কাছে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটার নাম কি? সেই ব্যাংকটার নাম হচ্ছে ডিপোজিটরি। ওটা ব্যাংকের মতনই কাজ করে, যেখানে শেয়ার জমা রাখা হয়। আমার টাকা জমা রাখি কোথায়? ব্যাংকে, যেখানে শেয়ার জমা রাখা বা কেনা বা বেচা হয় সেটাতে ডিপোজিটরি। এখন এখানে আমরা জমা রাখি, এখানে আমরা কিনি, এখানে আমরা সবকিছু করি। যেরকম ব্যাংকে আমরা গিয়ে টাকা জমা, উইথড্র, ডিপোজিট এসব করি, সেরকম ডিপোজিটারিতে গিয়ে আমরা শেয়ার কিনি, বিচি বা ওখানে যাই, সেটা কাজ করি। আফটার টেকিং দিস ইনফরমেশন, ব্রোকার ওপেনস এ ট্রেডিং অ্যাকাউন্ট অন দ্য নেম অফ ইনভেস্টর। আমি ইনভেস্টর, আমার নামে একটা অ্যাকাউন্ট করলো, কে করলো? ব্রোকার। আর ওপেনিং 2 নম্বর পয়েন্ট কি আছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওপেনিং এর ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট মানে কি? দেখো, আগেকার দিনে আমাদের ছিল ফিজিক্যাল ফর্মের শেয়ার্স। ফিজিক্যাল ফর্মের শেয়ার্স ছিল। ফিজিক্যাল ফর্ম মানে হচ্ছে যেগুলো আমরা কাগজ দিত আমাদেরকে, এইটাই তোমার শেয়ার্স, তুমি যখন বিক্রি করবে কাগজটা নিয়ে আসবে, বাজারে বিক্রি করবে। ফিজিক্যাল ফর্মে ছিল। তখন ওই যে কাগজ দিত, সেই কাগজটার নাম ছিল, সেই পেপারটার নাম ছিল কি দাদা? সেই পেপারটার নাম ছিল আমাদের ম্যাটেরিয়ালাইজেশন। ম্যাটেরিয়ালাইজেশন। সেই পেপারটার নাম ছিল ম্যাটেরিয়ালাইজেশন। যেহেতু এটা ফিজিক্যাল ফর্মে ছিল, সেজন্য ম্যাটেরিয়ালাইজেশন। এখন এটা ডিজিটাল ফর্মে আছে, সেজন্য এটাকে বলে ডিম্যাটেরিয়ালাইজেশন বা ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাটেরিয়ালাইজেশন বা ডিম্যাট অ্যাকাউন্ট। এই ডিম্যাট অ্যাকাউন্টটা কি দাদা? এই ডিম্যাট অ্যাকাউন্টটা বলছে, ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ড সিকিউরিটিজ ইন ইলেকট্রনিক ফর্ম। দেয়ার সিকিউরিটিজ আর হেল্ড ইন দ্য ফর্ম অফ ডিপোজিটারি। ডিপোজিটারি কি আর ডিপোজিটারি পার্টিসিপেন্ট কি, এটা আমি বলবো। ডিপোজিটারি ইজ অ্যান ইনস্টিটিউশন which holds securities at present. There are two depositories. দুটো ডিপোজিটারি বলবো। There is no direct contact between depository and investor. ডিপোজিটারির সঙ্গে ইনভেস্টরদের কোনো লিঙ্ক থাকে না। এটা বলছি যেহেতু অনলাইনে হচ্ছে। তুমি যখন র্যাপিডো করো, তুমি জানো কি যে কোন র্যাপিডো ওয়ালা আসবে তোমার কাছে? জানো না। ব্লিঙ্কিট করছো, ব্লিঙ্কিট জানো কোন ডেলিভারি বয় তোমাকে দিতে আসবে? জানো না। সেরকমই আমরা কখনোই জানতে পারবো না যে আমার ব্রোকার কে। আমরা কখনোই জানতে পারবো না আমাদের ডিপোজিটারিজ কখনোই জানতে পারবে না আমাদের ইনভেস্টর কে, ইনভেস্টরের নাম কি, জানতে পারবে না। ডিপোজিটারি ইন্টার ইনভেস্টর থ্রু ডিপোজিটারি পার্টিসিপেন্ট। এই কথাটা ভাবো, এই যে জিনিসটা ভালো করে বুঝবে। ডিপোজিটারি পার্টিসিপেন্টস কি? ইনভেস্টররা টাকা ইনভেস্ট করে কার থ্রুতে? ডিপোজিটারি পার্টিসিপেন্টস এর থ্রুতে। কার থ্রুতে? ডিপোজিটারি পার্টিসিপেন্টস এর থ্রুতে টাকাটা ইনভেস্ট করে। ইনভেস্টর প্রথমে ডিপোজিটারি পার্টিসিপেন্ট মানে ব্রোকার, ডিপোজিটারি পার্টিসিপেন্ট ব্রোকারদের থ্রুতে টাকাটা ডিপোজিট করে, সেই টাকাটাই আবার ডিপোজিটারিজে যায়। ডিপোজিটারিজ আমি এখনই বললাম ব্যাংকের মতো কাজ করে, যেখানে শেয়ারসের কেনা বেচা হয়, সেটা যে ডিপোজিটারিজ। আর ডিপোজিটারি পার্টিসিপেন্ট মানে যে ভায়া লিঙ্কটা, যে ব্রোকারটা, সে তোমার কাজ করছে, ঠিক আছে? এটা একবারে ডিপোজিট সার্ভিস। এবার যখন সিকিউরিটিজ দেবে বা শেয়ার দেবে, তার সিকিউরিটিজটা প্রথমে কার কাছে আসবে? প্রথমে ব্রোকারের কাছে আসবে, ব্রোকার তারপরে কাকে দেবে? ইনভেস্টরকে দেবে। এইভাবে আমাদের চলছে জিনিসটা, ঠিক আছে? তাহলে মাঝখানে কি ডিপি? ডিপি মানে হচ্ছে আমাদের কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে ডিপি নয়। ডিপি মানে হচ্ছে ডিপোজিটারি পার্টিসিপেন্ট। সে ডিপোজিটারি পার্টিসিপেন্টকে না ইনভেস্টর একটা বায়ার লিঙ্ক করে কার সঙ্গে যাচ্ছে? ডিপোজিটারিজ কাছে, মানে ব্যাংকের কাছে, ব্যাংকের মতো কাছে যাচ্ছে, ঠিক আছে? এবারে দেখবো আমরা নিচের পার্টটা। দেখো, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পরে আমরা ইনভেস্টররা অর্ডারটাকে প্লেস করে দেবে। ডিম্যাট অ্যাকাউন্ট করার পরে অর্ডারটাকে প্লেস করে দেবে কারা? ব্রোকাররা। তারপরে তুমি দেখবে যে ওটা বেস্ট প্রাইস তোমার সঙ্গে ম্যাচ করছে নাকি। দেখো, ওরা বলতে পারে 1 টাকা, তুমি তোমার টাকা অনুযায়ী তুমি তাকে ইনভেস্ট করবে। সে যদি বলে 1200 টাকা, না আমি 1200 টাকার শেয়ার কিনবো না, 1000 টাকার শেয়ার যেতে বলুন, তাহলে আমি নেবো, না নেবো না। 1000 টাকার শেয়ার থাকলে তুমি নিয়ে নেবে। তারপরে হচ্ছে এক্সিকিউটিংটা অর্ডার। তারপরে তোমার কাছে কনফার্মেশন স্লিপ নেবে। কনফার্মেশন তুমি স্লিপ দেবে ইনভেস্টর হিসাবে, তুমি একটা কনফার্মেশন স্লিপ দেবে, হ্যাঁ আমি রাজি আছি ভাই, এখানে এটা কাজটা করো। তোমাকে তারপরে 24 ঘন্টার মধ্যে ব্রোকার তোমাকে একটা কন্ট্রাক্ট নোট দিয়ে দেবে। তারপরে হচ্ছে ডেলিভারি অফ শেয়ার্স এন্ড মেকিং পেমেন্ট। যদি তুমি বিক্রি করো তাহলে তুমি ওটা বিক্রি করে দিলে, আর যদি কেনো তাহলে ওইটা পেমেন্ট করে দিলে, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে সেটেলমেন্ট সাইকেল। ধরো তুমি যে কোনো জিনিস শেয়ারসের, ধরো টাকা তুমি শেয়ারটা বিক্রি করতে চাইছো, তাহলে এখানে এই ক্ষেত্রে মনে রাখবে তুমি শেয়ারসের টাকা ঢুকতে ঢুকতে T+2 ডেজ লাগে। কত ডেজে? T+2 ডেজ, মানে ট্রানজেকশন +2 ডেজ। তুমি ধরো আজকে শেয়ারটা বিক্রি করলে, তাহলে আজকে তুমি টাকাটা পাবে না, ট্রানজেকশন হওয়ার 2 দিন পরে তুমি টাকাটা পাবে। আবার যখন শেয়ারটা কিনলে তখন তোমার শেয়ারটা ট্রানজেকশন +2 ডেজ এর মধ্যে চলে আসবে। এটা হচ্ছে ব্যাপার। T+2 ডেজ মানে ট্রানজেকশন +2 ডেজ লাগে। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে বললাম ডিপোজিটারিটা কি। ডিপোজিটারি একটা ব্যাংকের মতো,
যে কাজটা করে শেয়ারস কেনা বেচা। ডিপোজিট ইজ অ্যাপেক্স অর্গানাইজেশন অর ইউনিট অফ ডিপোজিটরি সিস্টেম। ডিপোজিট ইজ জাস্ট লাইক এ ব্যাংক where depositors investor can deposit and withdraw money or securities। ঠিক আছে, এবারে ডিপোজিটরি পার্টিসিপেন্টস কারা কারা হয়? ডিপি আমি এখনই বললাম ডিপোজিটরি পার্টিসিপেন্ট কারা কারা হয়? সেবি সিলেক্টেড করা ব্রোকারস, মতিলাল ওসওয়াল ব্যাংকস, সাব ব্রোকারস, এইগুলো হচ্ছে আমাদেরকে ডিপি মানে ডিপোজিটরি পার্টিসিপেন্ট, তাদের ভায়াতে আমরা কিনি। এবারে তোমাদেরকে আমি বলেছিলাম, তোমার মনে আছে নাকি যে আমরা দু টাইপের, এখানে দেখো একবার ভালো করে, এই যে দু টাইপের আমাদের ডিপোজিটারিজ হয়। ক টাইপের ডিপোজিটারিজ হয়? দুটো টাইপের ডিপোজিটারিজ হয়। এই যে ডিপোজিটারিজ আমাদের যেরকম আরবিআই আছে, এসবিআই আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর এটাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেরকমই শেয়ারসের দুটো মাথা আছে। সেই দুটো মাথার নাম কি দেখে নি, দেখো সেই দুটো মাথার নাম হচ্ছে আমাদের, এই দেখো এনএসডিএল আর সিডিএসএল। এনএসডিএল মানে কি ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি এলটিডি, আর হচ্ছে সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস এলটিডি। তাহলে আমাদের যদি বলা হয় কটা ডিপোজিটরি আছে, যেরকম আমাদের আরবিআই এসবিআই, সেরকমই এখানে এনএসডিএল আর সিডিএসএল বলে দুটো অর্গানাইজেশন আছে যারা ডিপোজিটারিজ করে, তারা স্টক বা বন্ডের সঙ্গে শেয়ারস কেনা বেচা করে তাদের থ্রুতে। এনএসডিএল লিঙ্ক টু এনএসই। এনএসই ফুল ফর্ম কি দাদা? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সব থেকে বড় এখনকার। আর যদি বলে সব থেকে পুরনো কি, না সব থেকে পুরনো হচ্ছে বিএসই। সিডিএসএল কার সঙ্গে লিঙ্ক আছে? বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে। বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ। ফেসিং সিমিলার services to depositories, participant like brokers, CDSL attracting more retail accounts and NSDL holding more asset value। তাহলে CDSL more retail account করে রাখে আর NSDL asset ভ্যালুটা বেশি থাকে। আচ্ছা, দুটোই একই রকমের অর্গানাইজেশন, আরবিআই এসবিআই যেরকম ব্যাংক। আমি বললাম NSDL আর CDSL। ঠিক আছে, এই দেখো শেয়ার কিভাবে কিনতে? ব্রোকার, বায়ার ব্রোকারের থ্রুতে কিনছে, আর দেখো সেলারও ব্রোকারের থ্রুতে বিক্রি করছে। সেলার যখন বিক্রি করবে ব্রোকারের থ্রুতে বিক্রি করবে, বায়ার যখন বিক্রি করবে ব্রোকারের থ্রুতে বিক্রি করবে। ব্রোকারটাকে রিসেল করবে তুমি না, অনলাইন প্ল্যাটফর্মে যে থাকবে তাকেই তুমি ব্রোকার বানিয়ে দেবে। কে? না আমাদের এই ডিপোজিটারিজ। তাহলে আমি কি বললাম? দুটো টাইপের আছে, এনএসডিএল আর সিডিএসএল। দেখো দুটো টাইপের লেখা আছে এবং তারা কার সঙ্গে কার লিঙ্ক আছে সেটাও লেখা আছে। চলো এবারে যে জিনিসটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ দেখো আমরা যে কোনো সময় শেয়ার বাড়ছে কখন, শেয়ার কমছে কখন, এটা তোমাদেরকে আমি বলে দিই। বোম্বে স্টক এক্সচেঞ্জে তুমি যদি ইনভেস্ট করো, বোম্বে স্টক এক্সচেঞ্জে তুমি যদি টাকা ইনভেস্ট করো, তাহলে সেন্সেক্স 30 মানে 30টা টপ কোম্পানি আছে, তাদের শেয়ার গুলো দেখবে যে তাদের মার্কেট কেমন চলছে। তাদের মার্কেট যদি ভালো থাকে তাহলে বাকি শেয়ার গুলো ভালো চলছে, তাহলে শেয়ার মার্কেটের অবস্থা খুব ভালো আছে। টপ 30 কোম্পানি। ধরো আমার কাছে কয়েকজন ছেলে পড়ে, তাদের মধ্যে কি ছিল বোকা বা মানে একটু বুঝতে লেট করে, বোকা নয় বুঝতে লেট করে, সবাই চালাক, সবার মধ্যে বুদ্ধি আছে, একটু বুঝতে সময় লাগায়। তাদেরকে আমি যদি বোঝাতে পারি তাহলে আমি ভাববো যে গোটা ক্লাস আমি বুঝাতে পেরেছি। তার মানে সেটাই যে টপ 30 কোম্পানি, সেন্সেক্স 30 যদি বোম্বে স্টক এক্সচেঞ্জে ঠিক থাকে, তাহলে ভাববো গোটা শেয়ার মার্কেট বোম্বে স্টক এক্সচেঞ্জে ঠিক আছে। সেরকমই নিফটি 50 কাদের জন্য দাদা? নিফটি 50 হচ্ছে আমাদের কাদের জন্য? না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের জন্য। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের জন্য আমরা দেখবো নিফটি টপ 50 কোম্পানি। সরি এটা হবে 50 কোম্পানিজ, এটা হবে সরি নিফটি 50 টপ 50 কোম্পানিজ দেখবো কোথায়? না আমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের 50 কোম্পানিজ দেখবো। ন্যাশনাল, নিফটি, সেন্সেক্স, বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে সেন্সেক্স জুড়ে আছে, নিফটির সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জুড়ে আছে। হ্যাঁ, চলো এরপরে আমরা দেখে নেবো পরের পার্টটা, যে বোম্বে স্টক এক্সচেঞ্জের অবজেক্টিভস কি, এগুলো তোমরা একটু দেখে নেবে, তোমরা একটু ভালো করে পড়ে নেবে। আমি ছোট ছোট করে লিখে রেখেছি। ন্যাশনাল অবজেক্টিভ কি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মধ্যে কি তফাৎ আছে না আছে? সবই প্রায় দুটোই একই রকমের আছে। কারো কারো ট্রানজাকশন করতে সময় লাগে বেশি, কেউ মার্কেট অ্যাসেটস এর উপরে বেশি জোর দিচ্ছে, কেউ অন্য কারোর উপর বেশি জোর দিচ্ছে। এবারে যে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট আসবো, এটাকে স্ক্রিনশট নেবে নিনা, বা আমি তোমার যদি পিডিএফ চাও তো পিডিএফটা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে। কোনো পয়সা বা টাকা তোমাদেরকে কিছু দিতে হবে না, তোমরা শুধুমাত্র এসে ইজিলি পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। সব থেকে বড় কোশ্চেন এইখান থেকে আসে, সেবি জিনিসটা কি? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। বাবা সব থেকে বড় বাবা, শেয়ারসের বাবা, যে যার পারমিশন ছাড়া কিচ্ছু হয় না, যার পারমিশন ছাড়া কিচ্ছু হয় না। সেই সেবিটা কবে ফর্ম হয়েছিল? 12 এপ্রিল 1988 টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টর, যাতে ইনভেস্টররা ঠকে না যায়, ভুলভাল জায়গায় ইনভেস্ট করে যাতে ঠকে না যায়, সেজন্য সেবি তৈরি করা হয়েছে, যাতে তোমার সঙ্গে কেউ ফ্রড না করতে পারে। ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ ওয়াচডগ অফ ইন্ডিয়ান শেয়ার মার্কেট, ইন্ডিয়ান সিকিউরিটিজ মার্কেট। সেবি ওয়াচডগ মানে একদম পুরো ফোকাস থাকবে যেন কেউ ফ্রড,
কেউ চিটিংবাজি, কেউ বেইমানি না করতে পারে। দেখো একটা কথা শুনে রাখো, এই পৃথিবীতে যারা বেইমানি করে বা চিটিংবাজি করে না তাদের কর্মের ফলটা ঠিক তাদের কাছে আসেই। এটা বাস্তব, পৃথিবী গোল। তুমি এইখানে ভাবছো কর্মটা করে তুমি পালিয়ে যাবে, কিন্তু তোমাকে বস ঘুরে ফিরে এই জায়গাতেই আসতে হবে। দ্যাটস মিনস ইউ হ্যাভ টু বি পে ইউর কর্মা। তাহলে এই যে ওভারঅল কন্ট্রোলটা কে রাখছে না, সেবি রাখছে। ওভারঅল কন্ট্রোলার অফ ক্যাপিটাল মার্কেট কে, সেবি, যে পুরোপুরি দেখাশোনা করছে, ইনোভেশনের কাজ করছে, কম্পিটিশন বাড়াচ্ছে, মানুষকে এনকারেজ করছে, মানুষকে এডুকেশন দিচ্ছে অ্যাবাউট শেয়ার্স এর ব্যাপারে। অবজেক্টিভ কি, ইনভেস্টর প্রোটেকশন, মার্কেট ডেভেলপমেন্ট, মার্কেট রেগুলেশন। ওরা ডেভেলপমেন্ট করে, প্রোটেকশন দেয়, রেগুলেশন করে, প্রিভেন্টিং ম্যাল প্র্যাকটিসেস, বাজে যদি কোনো রকমের ফ্রড হয় সেগুলোকে ধরার পরিকল্পনা করে, প্রমোটিং ফেয়ার প্র্যাকটিসেস, কোনোভাবে দোকলাবাজি মানে ধাপ্পাবাজি যাতে না হয়, ব্যালেন্সিং রেগুলেশন আর সেলফ রেগুলেশন, নিজেদেরকেও মেনটেন করে এবং আপডেট করে প্রত্যেকটা মুহূর্তে। এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা হয় অবজেক্টিভ, নয় রোল অফ সেবি, আর নয় ফাংশন অফ সেবি। এই তিনটে কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন চলে আসবে। কি বললাম? হয় অবজেক্টিভ আর নালে ফাংশন। কার আসবে? এই তিনটের মধ্যে একটা আসবে, অফ সেবি। সেবি আসার সম্ভাবনা কিন্তু বস 100% আসার সম্ভাবনা আছে। কার? না অবজেক্টিভ, ফাংশন এবং রোল অফ সেবি, এই সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার, এটা কিন্তু আসার সম্ভাবনা খুব আছে। তাহলে এবার আমরা দেখবো ফাংশন। ফাংশনের মধ্যে তিনটে জিনিস দেখবে, প্রোটেক্টিভ ফাংশন, রেগুলেটরি ফাংশন এবং ডেভেলপমেন্ট ফাংশন। প্রোটেক্টিভ ফাংশন, রেগুলেটরি ফাংশন এবং ডেভেলপমেন্ট। প্রোটেক্টিভ মানে যে আমাদেরকে প্রোটেক্ট করে, বিপদ আপদ থেকে প্রোটেক্ট করে, ম্যাল প্র্যাকটিসেস হওয়ার থেকে প্রোটেক্ট করে, প্রোটেকশন দেয়, যে খারাপ সঙ্গ থেকে যে প্রোটেকশন করে। রেগুলেটরি ফাংশন মানে যে রুলস বানায়, আর ডেভেলপমেন্ট ফাংশন মানে যে মোটিভেট করে বা এনকারেজ করে বা শিক্ষিত করে। চলো দেখে নি। দেখো প্রোটেক্টিভ ফাংশনে সেফগার্ড দ্য ইনভেস্টর বাই প্রিভেন্টিং ফ্রড, আনফেয়ার ট্রেড প্র্যাকটিসেস, ইনসাইডার ট্রেডিং অ্যান্ড প্রাইস ম্যানিপুলেশন। তাছাড়া এরা কি করে? তারা মার্কেট রিস্ক আর অপরচুনিটি তোমাকে বলে দেয়। রেগুলেটরি ফাংশন যে মানে রুলস বা রেগুলেশন বা গাইডলাইন্স তোমাকে তৈরি করে দেয়, ফর্মুলেট রুলস, রেগুলেশন এন্ড গাইডলাইন্স অফ ফর স্টক এক্সচেঞ্জ। দেখতেই পাচ্ছ নতুন আইপিও ইস্যু করলে আইপিওটাও বলে দেয়, ঠিক আছে? এইসব কিন্তু কাজকর্ম করে। আচ্ছা, এবার আছে ডেভেলপমেন্ট ফাংশন, প্রমোট ডেভেলপমেন্ট অফ দোজ সিকিউরিটিজ থ্রু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে আপডেট করা। দেখো যে মানুষ স্তম্ভ, যে মানুষ ফিক্স, সে কোনো ডেভেলপ করতে পারে না, এটা মনে রাখবে। তাহলে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে ডেভেলপ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো কোম্পানি বা যে কোনো জায়গাতে আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন সংসারের নিয়ম এবং পরিবর্তনকে নিয়ে আমাদেরকে জীবনে চলতে হবে, এটাই আমাদের কিন্তু নিয়ম হওয়া উচিত। এনকারেজেস ইনোভেশন অ্যান্ড এফিসিয়েন্সি ইন দ্য মার্কেট, এস্টাবলিশমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ফর মার্কেট পার্টিসিপেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ, মানে সবাইকে ট্রেনিং দিতে হবে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে হবে। সাপোর্টস ক্যাপিটাল ফরমেশন বাই ইনসুরিং অর্ডারলি অ্যান্ড ফেয়ার মার্কেট। দ্যাটস অল ফ্রম মাই পার্টস। এই চ্যাপ্টারটার এইটুকু তোমাদের খুব কম সময়ে আমি বুঝিয়ে দিলাম পুরো ফিনান্সিয়াল মার্কেটের কন্টেন্ট, পুরো ফিনান্সিয়াল মার্কেটের মানে জিনিসটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি তোমরা পিডিএফটা চাও, বারবার করে বলছি কমেন্ট করো, যারা কমেন্ট করবে তাদেরকে পিডিএফ দেওয়া হবে।